আজকে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে মোহনবাগান এবং টার্গেট কিন্তু একটাই, লিগ শীর্ষে পৌঁছে গিয়ে 1 নম্বর স্থানটাকে ধরে রাখা। গোল পার্থক্য নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আপাতত। যে চিন্তাটা রয়েছে মেনলি সেটা 3 পয়েন্ট পাওয়ার। এছাড়া আগামী বছরের আইএসএল নিয়ে কিছু আপডেট রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে আগামী বছর আইএসএল নিয়ে দু একটা কথা বলে নিই। আগামী বছরের আইএসএল এর কিন্তু টেন্ডার ডাকা হয়েছিল এবং টেন্ডারটা ওপেন টেন্ডার ছিল না, 2.5 লাখ টাকা দিয়ে কিনতে হতো। তো দুটি সংস্থা মূলত এই টেন্ডারটা তুলেছে, কিন্তু তার মধ্যে নেই এফএসডিএল বা রিলায়েন্স। যদিও এটা বলে রাখা দরকার, এখনও কিছু ফাইনাল হয়নি, এখনও ভবিষ্যতে কিছু চেঞ্জ হতে পারে, তবুও এটা ধরা হচ্ছে রিলায়েন্স হয়তো বা এফএসডিএল হয়তো আইএসএলে থাকবে না। এবং এক্ষেত্রে মূল কারণ কিন্তু কর্তৃত্ব, যেটা আপনারা অনেকেই জানেন না। অনেকেই ভাবছেন যে এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর ঝামেলা, তাই এফএসডিএল থাকতে চাইছে না, তাদের প্রচুর টাকা লোকসান হয়েছে। বাস্তবটা কিন্তু পুরোটাও এরকম নয়। এফএসডিএল এর পরিষ্কার বক্তব্য, আমরা টাকা ঢেলে টুর্নামেন্ট করব, তাহলে কর্তৃত্ব বা ক্ষমতা আমাদের হাতে থাকবে। কিন্তু এটাও বলে রাখা দরকার যে নতুন স্পোর্টস কনস্টিটিউশন রয়েছে, তাতে এটা করা যায় না। এখন অনেকেই এআইএফএফকে দোষ দিচ্ছেন যে এআইএফএফ কেন এফএসডিএলকে রাজি করাতে পারছে না বা তাদের সঙ্গে নেগোসিয়েশনে যাচ্ছে না, কারণ কনস্টিটিউশন চেঞ্জ করাটা পসিবল নয়, এবং যদি করতেও হয় সেটা কিন্তু একটা লং টার্ম প্রক্রিয়া। তো মূলত এই কারণেই এফএসডিএল কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না। এবার বাকি কোম্পানিগুলো যদি ইন্টারেস্ট দেখায়, মানে ফাইনালি বিড জমা দেয় এবং টেন্ডার করে তারা যদি বরাতটা পায়, তাহলেও আশা করি আইএসএল এর খুব একটা সমস্যা হবে না। এবছর আমরা ভেবেছিলাম খুব খারাপভাবে আইএসএল হবে, এখনও পর্যন্ত কিন্তু টেলিকাস্ট কোয়ালিটি বলুন বা ম্যাচগুলো পরিচালনা বলুন, তাতে খুব খারাপ কিছু দেখা যায়নি। টুর্নামেন্টটা ছোট হচ্ছে সেটা টাইমের অভাবে এবং কিছু ঝামেলার জন্য, এতদিন পিছিয়ে যাওয়ার জন্য, কিন্তু যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা দেখে আমার অন্তত খুব খারাপ মনে হয়নি। নেক্সট যদি চলে আসি আজকের ম্যাচে, বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ, মোহনবাগান উড়ে গেছে বেঙ্গালুরুতে, কিন্তু সঙ্গে যায়নি রবসান রবিনহো। ওদিকে ম্যাচের আগেই কিন্তু আশিক কুরুনিয়ান একটা বার্তা দিয়ে রেখেছে যে সে তার যত প্রিয়ই দল হোক না কেন, মাঠে সে ছেড়ে কথা বলবে না। এবং তারা মোহনবাগানকে আগেও হারিয়েছে, এবারও তারা হারাতে পারে, এরকমই তাদের একটা বক্তব্য রয়েছে। বেঙ্গালুরু খুব ভালো দল, প্রত্যেকবার ব্যালেন্স টিম করে। প্রত্যেকবারের টিমের থেকে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে এবারের টিমটা অতটাও সলিড টিম নয় যতটা বেঙ্গালুরু অ্যাভারেজ টিম করে। আর জেতা হারা নিয়ে আমি গতকালও যা বলেছি আজকেও তাই বলবো, মোহনবাগান নিজে থেকে কোনো ভুল না করলে, মোহনবাগান ওভার কনফিডেন্ট না হলে বেঙ্গালুরুর পক্ষে সম্ভব নয় নর্মালি খেলে মোহনবাগানকে হারানো। তবে এই স্টেটমেন্টটা মেহতাবের খেলানোর ওপরও কিছুটা ডিপেন্ড করছে। মেহতাবকে যদি আজকে না খেলানো হয়, দীপক টাংরি যদি সেন্ট্রাল ব্যাক খেলে, তাহলে কিন্তু টিমটা অল্প হলেও দুর্বল হবে। আর অনেকেই আমাকে কমেন্টে বলছিলেন যদি দুজন ফরেন ডিফেন্ডার খেলানো যায়, তাহলে কিন্তু এই ম্যাচে ডিফেন্সটা আমাদের সিকিওর হয়ে যাবে যদি না মেহতাব খেলতে পারে। ডিফেন্সে 2 ডিফেন্ডার খেললে সেক্ষেত্রে অবশ্যই সামনে 3 জন বিদেশি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ম্যাকলারেন এবং দিমিত্রি হয়তো খেলবে সামনের দিকটায়, এবং সাহালকে ইন্ট্রোডিউস করানো হবে। এবং সাহাল ইন্ট্রোডিউস হলে, থাপা এবং সাহাল থাকলে অবভিয়াসলি মাঝমাঠটা কিছুটা হলেও একটু স্ট্রং হয়, কারণ সাহাল খেলাটা শুরু করে অনেক পেছন থেকে ড্রিবল করে এগিয়ে নিয়ে যেতে পারে বলটাকে, যেটা কামিন্সের পক্ষে সম্ভব হয় না। কামিন্স একটু ওপর থেকে খেলা পছন্দ করে, এবং যেহেতু দিমি সারা মাঠটা জুড়েই খেলছে, সেহেতু সাহাল খেললে দিমির ক্ষেত্রে কিছুটা সুবিধে হয়, মানে 1-2 খেলার সুবিধেটা হয়। কিন্তু আবার গোল করার ক্ষেত্রে কামিন্সের অ্যাসিস্টটা দিমির বেশি প্রয়োজন হয়, বা সেক্ষেত্রে কামিন্স আর দিমি দুজনে মিলে ম্যাকলারেনকে সাহায্য করে, যেহেতু দুজনেই আপফ্রন্টে থাকে সেই সময়। আবার সাহাল খেললে দিমি পুরো মাঠ জুড়ে খেলতে পারবে না, কারণ দিমি সাহাল সবাই যদি নিচের দিকে নেমে আসে, তাহলে আপফ্রন্টটা কিছুটা হলেও উইক হয়ে যায়। তো লোবেরা যদি রিস্ক নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতেই চান, তাহলে সাহালকে খেলাতেই পারেন। তা না হলে এই মুহূর্তে কামিন্স, দিমি আর ম্যাকলারেনের যে জুটিটা রয়েছে, এটাই কিন্তু অপোনেন্টের বিরুদ্ধে মানে একদম যেরকম তেড়ে ফুঁড়ে অ্যাটাক করার জন্য যে জুটি, সেটার জন্য একদম পারফেক্ট। মোহনবাগানকে মেনলি ডিস্টার্ব করতে পারে 4টে প্লেয়ার: আশিক কুরুনিয়ান, উইলিয়ামস, স্যানচেজ এবং পরের দিকে যদি নামে সুনীল।
এই 4টে প্লেয়ারকে নজরে রাখলে বা এদের খেলাগুলোকে একটু কন্ট্রোল করলে বা এদের প্রপার খেলা খেলতে না দিলে মোহনবাগান সেরকম কোনো বাধার মুখে আজকের ম্যাচে পড়বে না। এখন দেখতে হবে মোহনবাগান এই 4 প্লেয়ারকে কিভাবে সামলাচ্ছে, তারা তাদের হোমওয়ার্ক কতটা তারা করেছে এবং লোবেরা ফার্স্ট 11-এ কোনো রকম চমক আনেন কিনা এইসব দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ। আর আরও একটা ছোট্ট খবর রয়েছে, মোহনবাগানের যে গোলকিপার কোচ যিনি ছিলেন, যাকে মলিনা এনেছিলেন, তো আপনারা অনেকেই জেনে থাকবেন মলিনা কিন্তু হন্ডুরাসের কোচ হয়ে গেছেন জাতীয় দলের। তো তিনি আমাদের গোলকিপার কোচকে সেখানে ডেকে নিচ্ছেন এবং সে আমাদের মোহনবাগান টিম ছেড়ে অলরেডি হন্ডুরাসের দিকে মলিনার সঙ্গে যোগ দিতে চলে গেছে। এখন এটার কি ইম্প্যাক্ট টিমে পড়বে এটা নিয়ে আমি পরবর্তীকালে কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে এইটুকুই, আবার আসছি ম্যাচের পরে ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।